This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. SIR অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে নাকি এসআইআর এর নামে এনআরসি হচ্ছে। আপনারা হয়তো দেখছেন একের পর এক কিন্তু কঠিনতম নিয়ম কিন্তু চালু হচ্ছে, তার মধ্যে একটা এসআইআর আগেও হয়েছে কিন্তু এত মাতামাতি কখনো হয়নি। তো কেন এই 2025 সালে এসে এই এসআইআর নিয়ে এনআরসির নাম কিন্তু দেওয়া হচ্ছে। তারপরে আমরা আরও একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পেন কার্ড, এইসব কার্ডগুলো যে রয়েছে আপনাদের, এগুলোকে বৈধ বলে ধরা হচ্ছে না। তাহলে যাদের কাছে এই নথিগুলো ছাড়া অন্য নথি নেই, তারা কিভাবে এই যে এসআইআর সেটাতে তাদের যে ভেরিফিকেশন সেটা করাতে পারে। আমরা এটাও দেখব যে আধার কার্ড ছাড়া অন্য নথি নেই, তবে করণীয় কি আপনারা কিভাবে আপনাদের ভেরিফিকেশন করাতে পারেন। তারপরে পেন কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড আমরা যেমন জানি চলবে না, অর্থাৎ এগুলোর কোনো ভ্যালু নেই এই এসআইআর এর ক্ষেত্রে। তারপরে আমরা দেখব বিএলও বাড়িতে এলে কোন কোন কাগজ আপনাদের দেখাতে হবে, কোন কোন ডকুমেন্ট আপনারা দেখাবেন এবং কি কি ডকুমেন্ট আপনাদের রেডি রাখতে হবে এই এসআইআর শুরু হলে। আপনারা সকলেই জানেন আজ বা কাল বা পরশু হট করে দেখবেন একদিন কিন্তু এই এসআইআর এর নোটিফিকেশন জারি হয়ে যাবে। টোটাল 11টা ডকুমেন্ট আমরা বিহারের ক্ষেত্রে দেখেছি, বাংলার ক্ষেত্রেও তেমন 11টা থাকবে, আরও এক্সট্রাভাবে কিন্তু একটা দুটো ডকুমেন্ট অ্যাড করা হলেও হতে পারে। এবার আমরা সরাসরি দেখব যেসব ব্যক্তিদের কাছে আধার কার্ড ছাড়া অন্য কোনো নথি নেই, ধরুন আপনার কাছে শুধুমাত্র আধার কার্ড রয়েছে, সেক্ষেত্রে কিভাবে আপনারা এসআইআর করতে পারবেন। কেননা এই যে আধার কার্ড, এটাকে কিন্তু না পুরোপুরি বাতিল করা হয়েছে যে লাগবে হবেই না, বা না পুরোপুরি কিন্তু দিয়েছে যে এটা দিয়ে আপনি ভেরিফিকেশন করতে পারবেন। আধার কার্ডকে কিন্তু 50-50-তে রাখা হয়েছে। যদি আপনার কাছে অন্য কোনো নথি নাই থাকে, তাহলে আপনি আধার কার্ড দিয়েও কিন্তু এসআইআর এ আবেদন করতে পারবেন, এবং আবেদন করলেই যে আপনি এসআইআর এ ভেরিফিকেশন করাতে পারবেন এটা কিন্তু না। আপনাকে যখনই আপনি আধার কার্ড দিয়ে ভেরিফাই করবেন, তখন আপনাকে কিন্তু 100% ভেরিফাই করবে। ধরুন আপনি অন্য কোনো ডকুমেন্ট, যে 11টা লিস্ট দিয়েছে সেই 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনি দিয়েছেন, সেক্ষেত্রে আপনাকে ধরুন 50% বা যেরকম মোটামুটি ভেরিফাই যদি করা হয়, কিন্তু আধার কার্ড দিলে আপনাকে কিন্তু 100% একদম পাই টু পাই কিন্তু ভেরিফাই করা হবে। কেননা আপনি যে ডকুমেন্টগুলো চাওয়া হয়েছে সেই ডকুমেন্টগুলো দিতে পারেননি, আপনি আধার কার্ড দিয়েছেন, সেক্ষেত্রে ওই আধার কার্ডটা বৈধ কি বৈধ না, কত সালে ইস্যু হয়েছিল, কোথা থেকে হয়েছিল, কোন সাইবার ক্যাফ বা কোন আধার সেন্টার থেকে হয়েছিল, টোটাল জিনিসটা দেখে এবং সেই আধার কার্ড তৈরি করতে আপনি কোন কোন ডকুমেন্ট ইউজ করেছিলেন, সমস্ত কিছু দেখে তারপরেই কিন্তু এই এসআইআর ভেরিফিকেশন আপনাদের হবে, যারা শুধুমাত্র আধার কার্ড দিবেন। তাহলে আপনারা বুঝে গেলেন আধার কার্ড ছাড়া অন্য নথি যদি আপনাদের না থাকে, তাহলে আধার কার্ড দিয়েও আবেদন করা যেতে পারে বা আপনার অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে, কিন্তু আপনার ভেরিফিকেশনটা কিন্তু সেইভাবেই হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার চলে আসি প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এবং আরও যে অন্যান্য নথি রয়েছে যেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলবে না। তো সেক্ষেত্রে সেগুলো দিয়ে কি কোনোভাবেই আবেদন করা যাবে না? এই নথিগুলো দিয়ে কোনোভাবেই আবেদন করাই যাবে না, একদম বাতিল বলে দিয়েছে, এগুলো কোনো কাজেই লাগবে না। হয়ে গেল। এবার কত হচ্ছে বিএলও যদি আপনার বাড়িতে আসে, যে আধিকারিকরা আসবে, তাহলে আপনাকে কোন কোন ডকুমেন্ট দেখাতে হবে। দেখুন, যে 11টা লিস্ট দিয়েছে বিহারের ক্ষেত্রে, ধরে নিলাম বাংলার ক্ষেত্রেও সেই 11টাই দিল, তো সেই 11টা ডকুমেন্ট আপনাদের কিন্তু দেখাতে হবে। এবার অনেকেই বলবেন যে দাদা সেই 11টা ডকুমেন্ট কি কি। দেখুন, এই নিয়ে অলরেডি আমি কিন্তু ভিডিও বানিয়েছি, তো আপনারা কিন্তু সেই ভিডিও দেখতে পারেন যে কোন কোন 11টা ডকুমেন্টের কথা কিন্তু বলা হয়েছে, এবং সেটা দেখে আপনারা যে কোনো একটা ডকুমেন্ট যদি জোগাড় করে রাখতে পারেন তাহলেই কিন্তু হয়ে যাবে। অনেকেই বলেন দাদা কটা ডকুমেন্ট রেডি করব, 11টার মধ্যে যে কোনো একটা হয়ে গেল, তাহলে কিন্তু আপনাদের আর কোনো রকম ভয় থাকবে না। এই এসআইআর কিন্তু অনায়াসে আপনারা ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। এবার চলে আসি, ধরুন ওই 11টা ডকুমেন্টের মধ্যে একটা ডকুমেন্ট আপনার নেই, একটাও আপনার নেই, আপনার ওই ডকুমেন্টও নেই, আধার কার্ডও নেই, আপনার পেন কার্ড, ভোটার কার্ডও তো মনে করো ইউজ করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপনারা কিভাবে এই এসআইআর ভেরিফিকেশন করাবেন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন কিভাবে আপনারা করতে পারেন। দেখুন, এবার চলে আসি আমরা, যে আপনার কাছে যদি এই 11টা ডকুমেন্ট না থাকে এবং আপনার কাছে যদি আধার কার্ডও না থাকে, তো সেক্ষেত্রে আপনাদের চেক করতে হবে 2002 সালের যে ভোটার লিস্ট, সেটা সেই 2002 সালের যে ভোটার লিস্ট, সেখানে যদি আপনার নাম না থাকে কোনো ভয় নেই, কেন আপনার বাবা মায়ের নাম অবশ্যই দেখবেন আছে। যদি তাও না থাকে তাহলে আপনার দাদু দিদার দেখবেন নাম রয়েছে, যদি তাও না থাকে তাহলে আপনি বাংলাদেশি, কেননা আপনাদের কিন্তু 2002 সালে ফ্যামিলিগত কারো না কারো নাম থাকতেই হবে। যদি বৈধ ভারতীয় আপনারা হন তাহলে অবশ্যই রয়েছে, যদি না থাকে তাহলে কিন্তু আপনারা
কিভাবে কবে বা পরে আপনারা এসেছেন, যার জন্য কিন্তু আপনাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই। এবার অনেকেই বলবেন যে দাদা সিএ তো ছাড় দিয়েছে, পরে আসলো বাংলাদেশিদের কি চিন্তা? আপনার চিন্তা নেই, বা আপনার মতো যে আরও 5-6টা সম্প্রদায় রয়েছে তাদের চিন্তা নেই, কিন্তু আরও যে বাকি সম্প্রদায়গুলো রয়েছে তাদের কিন্তু চিন্তার কারণ, কেননা তাদেরকে কিন্তু সিএতে ছাড় দেওয়া হয়নি। বা আমরা যেটা দেখতে পাচ্ছি যে 2014 সালের 31শে ডিসেম্বর তুলে 2024 সালের 31শে ডিসেম্বর করেছে, সেটা শুধুমাত্র হিন্দু, শিখ, জৈন, পার্সি, খ্রিস্টান, বুদ্ধিজম এই 6টা সম্প্রদায়ের জন্য করা হয়েছে। এবার বাকি যে সম্প্রদায়গুলো রয়েছে তারা কিন্তু কখনোই এই যে ছাড় সেটা কিন্তু পাবে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। এই নিয়ে কিন্তু অনেক হচ্ছে, বিতর্কর পর বিতর্ক হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে এসআইআর নামে অনেকটা এনআরসির মতো হচ্ছে, এই বিষয়টা কিন্তু অনেকেই বলছেন। এবার চলে আসি আমরা, এনআরসি আর এসআইআর বা সিএ বা এনপিআর এই জিনিসগুলো আপনাদের ক্লিয়ার নেই, যার জন্য আপনারা বলেন যে এসআইআরটা এনআরসির মতো হচ্ছে, বা এনআরসির মানে এসআইআর এর নাম করে এনআরসি হচ্ছে। ধরুন আমি প্রথমে আপনাদের বলি সিএটা কি। সিএএ অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। এই অ্যাক্টে বলা হয়েছে যেসব বাংলাদেশিরা উদ্বাস্তুরা ওখানকার ধর্মীয় উৎপাদনের কারণে ভারতে 2014 সালের 31শে ডিসেম্বর মধ্যে প্রবেশ করেছে, এবং হিন্দু, শিখ, জৈন, বুদ্ধিজম, খ্রিস্টান, হিন্দু রয়েছেন তারা কিন্তু এখানে, পার্সি রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আবেদন করে আপনারা নাগরিকত্ব পেতে পারেন। হয়ে গেল। কিছু নিয়ম আরও রয়েছে, কি কি লাগবে ডকুমেন্ট, এটা অলরেডি আমার ভিডিও রয়েছে, এখানে ডিটেলস আর বললাম না। হয়ে গেল, তাহলে সিএটা আপনাদের ক্লিয়ার। এবার চলে আসি আমরা এসআইআর। এসআইআরটা কি? স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, অর্থাৎ আপনাদের যে ভোটার ভেরিফিকেশন সেটা স্পেশালভাবে করাকে, এটাই কিন্তু এসআইআর নামে পরিচিত। এটা বহুবার হয়েছে, 2002 সালে লাস্ট হয়েছিল, আরও অনেক হয়েছে, কিন্তু তখন এত মাতামাতি হয়নি। এখন এই সিএ এনআরসি ব্যাপারগুলো এত পরিমাণে চলে আসে, যার জন্য কিন্তু এত মাতামাতি হচ্ছে। তাহলে সিএ কি, এসআইআর কি আপনারা বুঝলেন। এবার চলে আসি আমরা এনআরসি। দেখুন এনআরসি হচ্ছে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ, অর্থাৎ এই যে সিটিজেন যত নাগরিক রয়েছে ভারতে তাদের কিন্তু একটা লিস্ট রয়েছে বা নাগরিক পুঞ্জি রয়েছে, সেখানে কিন্তু তাদের নাম রয়েছে। তো সেখানে কিন্তু নাম যদি আপনাদের থেকে থাকে বা তা এনআরসিতে আপনার নাম রয়েছে, আর যদি নাম না থাকে তাহলে এনআরসিতে আপনার নাম নেই, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে বহু বাংলাদেশি যাদের নাম এনআরসিতে নেই বা সেই লিস্টে নাগরিক পুঞ্জিতে নেই, তাহলে তাদের কিভাবে নাম তুলতে হবে? আমরা জানি এনপিআর হবে। এনপিআর কি? ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জনগণনা। সেই মাধ্যমে দেখবেন আপনাদের গণনার পরে ওই তথ্যের উপর ভিত্তি করে একটা কার্ড দেওয়া হবে, যেটার নাম দেওয়া হয়েছে সিটিজেনশিপ কার্ড বা স্মার্ট সিটিজেনশিপ কার্ড। সেই কার্ড থাকলে আপনার এনআরসিতে নাম তুলতে কোনো প্রবলেম হবে না, কেননা আপনি বৈধ কিন্তু নাগরিক বলে গণ্য হবেন। বা সিএতে যারা ইতিমধ্যে নাগরিকত্ব পেয়েছে তারাও কিন্তু তাদের নাম এনআরসিতে আরামসে তুলে নিতে পারবে। তাহলে এই যে সিএএ, তারপরে সিএএ, এসআইআর, এনপিআর, এনআরসি এই টার্মগুলো সম্বন্ধে আপনারা জেনে গেলেন। তাই কখনো এভাবে বলবেন না যে পশ্চিমবঙ্গে এসআইআর নামে এনআরসি কিন্তু হচ্ছে। এনআরসি যখন হবে তখন দেখবেন ডিটেশন ক্যাম্পে নিয়ে যাবে। এসআইআরে কিন্তু আপনার নামটা বাদ পড়বে, আপনাকে ধরে বা কলার ধরে কিন্তু ওই ডিটেশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে না, শুধুমাত্র আপনার নামটা বাদ পড়বে। যা নতুন যে ড্রাফট লিস্ট দেবে বা 2025 সালের যে আপডেটেড ভোটার লিস্ট আসবে, সেখানে কিন্তু কোনোভাবে আপনার নাম থাকবে না ভোটার লিস্টে, আপনি কোনোভাবে ভোট দিতে পারবেন না, আপনার ভোট অধিকার আপনি হারাবেন। এটাই হচ্ছে। এনআরসি হলে কি হতো? এনআরসি হলে আপনাদের ধরে কিন্তু ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাওয়া হতো, এবং এনআরসির নিয়ম অনুযায়ী যা যা করার সেটা করে আপনাকে পুষব্যাক বা যে ফাইন টাইন লাগানো সেটা কিন্তু করতো। আশা করি আপনারা বুঝতে পারছেন। এনআরসিতে যাদের নাম বাদ যায় তারা কিন্তু নানা রকম যত রকম সুবিধা রয়েছে একটা নাগরিক যা পায়, সেগুলো থেকে কিন্তু তাদের বঞ্চিত হতে হয়। আর এই যে এসআইআর রয়েছে, এখান থেকে যদি আপনার নাম বাদ পড়ে যায় তাহলে আপনার শুধুমাত্র ভোট অধিকার হারাবেন, অন্য কোনো কিন্তু কিছু হচ্ছে না। পরবর্তীতে এগুলো আপনাদের প্রবলেম হবে। তো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি।